হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি থার্ড সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আরেকটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা লেখো। একজন কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করেছে এই নোটটি দেওয়ার জন্য, তাই আমি আজ এই নোটটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আজকের প্রশ্নটি হচ্ছে, পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনার সার্থকতা লেখো। উত্তরটি আমি শুরু করছি। 19 শতকের নবজাগরণের পথিকৃৎ মধুসূদন বাঙালির আলোড়িত জীবন চেতনার সমুদ্র মন্থন করে রচনা করেছেন আর কাব্যসম্ভার বীরাঙ্গনা কাব্য কবির সৃষ্টি বিচিত্রার এক নির্দিষ্ট স্থানের অধিকারী। বাংলা সাহিত্যের প্রথম ও শেষ পত্রকাব্য বীরাঙ্গনা। গঠন কৌশলের বিচারে কাব্যটি রোমান কবি ওভিদের রচিত কাব্য হিরোইস এর কাছে ঋণী। কবি স্বয়ং তার পত্রে এই অনুস্মৃতির কথা স্বীকার করেছেন। ওভিদের অনুসরণে কবিও তার কাব্যকে 21টি পত্রে সমাপ্ত করতে চেয়েছিলেন। তার পত্রে এই বাসনার উল্লেখ আছে। হিরোইস এর সাথে বহিরঙ্গগত সাদৃশ্য থাকলেও বীরাঙ্গনা মধুর একান্ত মৌলিক রচনা। ডক্টর ক্ষেত্রগুপ্ত এ প্রসঙ্গে বলেছেন, কোটেশন, কিন্তু পত্রাকারে রচিত হলেও মধুসূদনের কবিমন নাট্যধর্ম ও গীতোচ্ছ্বাস আর আখ্যান অংশের সংযোগে এক নবতর আঙ্গিক সৃষ্টি করেছেন। এটি নেওয়া হয়েছে মধুসূদন কবি আত্মা ও কাব্য জিজ্ঞাসা গ্রন্থ থেকে, ঠিক আছে? পৃথিবীর সকল দেশেই সর্বকালে সাহিত্য বিবিধ আঙ্গিককে অবলম্বন করে রচিত হয়ে থাকে। এক সময়ে চিঠির ঢঙে কবিতা লেখারও প্রচলন হয়, যার অন্যতম নিদর্শন ওভিদের কাব্য। আমাদের সংস্কৃত সাহিত্য মেঘদূত কাব্য পাঠ করলে মনে হয় মেঘকে দূত হিসাবে সম্বোধন করে বিরহী যক্ষ তার নিভৃত সংলাপগুলি পত্র লেখকের মতোই উচ্চারণ করেছেন। তবে মধুর বীরাঙ্গনায় সংস্কৃত কবিদের তেমন প্রভাব চোখে পড়ে না। এই কাব্য রচনায় মধু মূলত ওভিদের কাব্যকে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন। পত্রকাব্যে রচনার কিছু শর্ত আছে। সাহিত্যের এই বিশেষ আঙ্গিকটি বিচারের প্রধান মানদণ্ড হল পত্র লেখকের সঙ্গে প্রাপকের সম্পর্ক ও পারস্পরিক স্বচ্ছতা। পত্রকাব্যে লেখকের মনের গোপন কথাটির সন্ধান মেলে, তবে পত্রকাব্যে তা নিহিত থাকে পরোক্ষভাবে। অপ্রাসঙ্গিক বিষয় অবতারণা বা বাক অনাড়ম্বর পত্রকাব্যে কাম্য নয়। পত্রকাব্যের কবিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হয়, যাতে পাণ্ডিত্যের ভারে চিঠির অন্তর্নিহিত অন্তরঙ্গতার সহজ রস বিনষ্ট না হয়। এদিক থেকে বিচার করলে বীরাঙ্গনার পত্রগুলিকে অবশ্যই পত্রকাব্য বা এপিস্টোলারি ভার্স বলা যায়। এই কাব্যের প্রতিটি পত্রই পৌরাণিক নারীদের ঈপ্সিত প্রেমাস্পদের কাছে না বলা কথা বা হৃদয়াবেগের উদাহরণ। তা কখনো অনুরাগ, কখনো বা অনুযোগ। বৃহস্পতির পত্নী তার সকল নীতিধর্ম বিসর্জন দিয়ে প্রণয়পত্র রচনা করেছেন স্বামী শিষ্য সোমদেবের উদ্দেশ্যে। গুরুগৃহে বাসকালে প্রতিদিনের কর্মের মাঝে কেমন করে তারা হৃদয় আপনাকে তুলে ধরেছে, পূর্বরাগের সেই কাহিনী তারার পত্রের পটভূমি। গুরুপত্নী হিসাবে তারার এই প্রণয় নিবেদন পুরাণ সিদ্ধ না হলেও পত্রের আঙ্গিকেই তা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে আধুনিক পাঠকের কাছে। পত্রের শেষে তারা লিখেছেন, কি আর কহিব, জীবন মরণ মম আজি তব হাতে।
কেকইয়ের পত্রটি ভিন্ন প্রকৃতির নাট্য চাতুর্যের মুন্সিয়ানায় রচিত। নায়িকা হৃদয়ে ঈর্ষা, দেশ জ্বালা, বাইরের ব্যঙ্গের আবরণে আবৃত হয়ে প্রকাশ পেয়েছে পত্রটিতে। একে তাই অনুযোগ পত্রিকা বলা চলে। ভরতকে বাদ দিয়ে রামচন্দ্রের জন্য যৌব রাজ্যে অভিষেকের ব্যবস্থায় ক্ষুব্ধ কেকই তার বক্তব্যের অন্তিমে অভিমান দগ্ধ কণ্ঠে জানিয়েছেন তিনি সন্ধি পতিব্রতা হন, তবে বিচার করুন ধম্ম রীতিমতে। কেকইর ব্যক্তিগত অভিসন্ধির বাহন হিসাবে পত্রের আঙ্গিককে সার্থক রূপে ব্যবহার করেছেন মধুসূদন। প্রসিত পত্রিকা পাঞ্চালীর স্বামী পার্থের সঙ্গে কুশল বিনিময় করছেন অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্রে। প্রেমরসের বিচিত্র রহস্য উদ্ঘাটনে কবি ব্রতী হয়েছেন বীরাঙ্গনা কাব্যে। দ্রৌপদীর পত্রিকায় বৈপরীত্যবোধ তাকে একটি বিশেষ দিকে আলোড়িত করে তোলে। অস্ত্র শিক্ষার্থে সুরপুরে অবস্থিত অর্জুনের জন্য বিরহ আপ্লুতা দ্রৌপদী তার দ্রুত আগমন প্রার্থনার সাথে সাথে স্মরণ করেছেন অতীতের স্মৃতিময় দিনগুলি। কে ফেরে বিদেশে, যুবতী পত্নীরে ঘরে রাখি একাকিনী। অনুযোগের সুরে ব্যক্তিগত হৃদয়োত্তাপের এক প্রতিবাদী ভঙ্গির প্রকাশ ধ্বনিত হয়েছে নীলোধ্বজকে লিখিত জনার পত্রিকাটিতে। আলোচ্য কাব্যের এটাই একটিমাত্র পত্র যেখানে কবি এমন এক নারী মূর্তি রচনা করেছেন যে মূর্তি প্রেমিকার নয়, কিন্তু আপন মহিমায় ভাস্বর। জনার বাৎসল্য তার সুতীব্র আত্মমর্যাদার উদ্বোধক রূপে ব্যবহৃত হয়েছে। পুত্রের মৃত্যুর বেদনাকে একমাত্র নারীর গৌরববোধের মধ্যে নির্বাচিত করেছেন জনা। পুত্রের ব্যক্ত তীব্র শ্লেষের মাধ্যমে এক্ষেত্রে নায়িকার আবেগ বা অভিনয় নয়, ব্যক্তিগত রোষের উচ্চারণ ঘটেছে। আবার দুষ্যন্তের প্রতি শকুন্তলার পত্রেও মধুর মিলনের অতি স্মৃতি ও নস্টালজিক কোলাজ সার্থক রূপে ভাস্বর হয়ে উঠেছে পত্রকাব্যের আঙ্গিকে। তাহলে দেখা যাচ্ছে যে আখ্যায়িকের বিন্যাস, নাট্য চমৎকারিত্ব ও গীতিকাব্যের মূর্ছনায় নায়িকাদের বক্তব্যগুলি শিল্প মূল্যে অভিষিক্ত হয়েছে বীরাঙ্গনার পত্রকাব্যগুলিতে। শুধু তাই নয়, মনন ও আবেগ যেন এক ঐক্যবদ্ধ সূক্ষ্ম পরিণতি লাভ করেছে পত্রকাব্যের সুরে। সামগ্রিক বিচারে বীরাঙ্গনা কাব্যের গঠন কৌশল প্রশংসার দাবি রাখে। প্রীতি প্রবণতা উচ্ছ্বাসকে কিছুটা নিয়ন্ত্রিত করে তার সঙ্গে নাটকীয় চমৎকারিত্বের অপ্রতিহত সমন্বয়ে বীরাঙ্গনা মধুর অসামান্য সৃষ্টি। অবশ্য সুকুমার সেন এ কাব্যের বিশ্লেষণে অধিকাংশ কবিতাকে ভাণিক্য কাব্য বলতে চেয়েছেন, তবে স্বর্গতোক্তির মূলক করা স্বর্গতোক্তির নায়িকাদের উচ্চারণ নাট্যনীতির মতো উচ্চারণ নয়, বরং পত্র লেখিকার সঙ্গোপন গভীরতায় সমাহিত। চরিত্রগুলির মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ডাইমেনশন দিতে গিয়ে অভিদের মতো মধুও চরিত্রগুলির মুখে নাটকীয় মনোলগ বসিয়েছেন, যার ফলে শুধু নায়িকা নয়, প্রতিপক্ষের পুরুষটিও প্রত্যক্ষবোধ হয়ে ওঠে পাঠকের কাছে। তবে শেষ বিচারের আমরা এটিকে ভাণিক্য কাব্য বা গীতিকাব্য অভিধায় গ্রহণ না করে পত্রকাব্য হিসাবে চিহ্নিত করব। মধুর আগে বা পরে এ জাতীয় কাব্য রচিত হয়নি। গীতিকাব্যসুলভ রোমান্টিকতা, নাট্যরস, আখ্যানধর্মিতা ও চরিত্র সর্বস্বতায় মিলনে ভারতীয় পুরাণ নৈতিকতার ফ্রেমে যে নারীদের চরিত্র এখানে তুলে ধরা হয়েছে তা প্রত্যেক স্বকীয়তার বৈশিষ্ট্যে প্রজ্জ্বল। সেই হিসাবে প্রতিটি পত্র কবিতায় এখানে আপন গৌরবে সুসম্পূর্ণ। পত্র আঙ্গিকে সাহিত্য রস ঢালার এমন চমৎকার দৃষ্টান্ত বাংলা সাহিত্যে দুটি নেই। একা 10টি নারী আলেখ্যের এই সজ্জা
যে মনোরম ঐকতান শুরু করেছে তাকে পত্রকাব্য ছাড়া অন্য কোনো অভিধায় ভূষিত করা উচিত নয়। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা ভিডিওটিকে লাইক করবে এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের সামনে আরো অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব। আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।